কাল যখন ক্লাব থেকে বেরুলাম তখন পৌনে 12টা, রাত নিশুতি। আমাদের বাড়ির সদর দরজার ঠিক সামনে একটা ল্যাম্প পোস্ট আছে। আমি যখন বাড়ির প্রায় 30-40 গজের মধ্যে এসেছি তখন দেখলাম আশপাশের সব দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা লোক ঠিক আমাদের দোরের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা বোধহয় আমার পায়ের শব্দ শুনতে পেয়েছিল, ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর চট করে বাড়িতে ঢুকে পড়ল। দূর থেকে দেখে মনে হলো ভোলা চাকর, কাছে এসে দেখলাম দরজা ভেজানো রয়েছে। অন্যদিন আমি 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ফিরি, কিন্তু সদর দরজা তার আগেই বন্ধ হয়ে যায়। আজ খোলা রয়েছে। আমার খটকা লাগলো, সদর দরজায় হুড়কো লাগিয়ে ওপরে উঠে গেলাম। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি স্টেশনে আপনাদের সকলকে আরও একবার হার্দিক অভ্যর্থনা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমরা আরও একবার আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের প্রিয় গোয়েন্দা ব্যোমকেশ বক্সীকে। প্রখ্যাত সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করেন 1932 সালে। আমাদের আজকের গল্প মণিমণ্ডন প্রকাশিত হয় 1958 সালে। গল্প পাঠ ও পরিবেশনা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের কাহিনী মণিমণ্ডন। প্রসিদ্ধ মণিকার রসময় সরকারের বাড়ি থেকে একটা বহুমূল্য জড়োয়ার নেকলেস চুরি গেছে। সকালবেলা খবরের কাগজ পড়ার সময় খবরটা দেখছিলাম। বেলা ঠিক 8টার সময় টেলিফোন আসে, অপরিচিত ব্যগ্র কণ্ঠস্বর। হ্যালো হ্যালো ব্যোমকেশ বাবু? না, আমি অজিত বলছি। আপনি কে? আমার নাম রসময় সরকার। ব্যোমকেশ বাবুকে একবার ডেকে দেবেন? নাম শুনে বুঝতে বাকি থাকলো না যে চোর ধরার জন্যই ব্যোমকেশের ডাকেছে। সে তো বাথরুমে গেছে, তার তো বেরোতে একটু দেরি হবে। আচ্ছা, কাগজে দেখলাম আপনার দোকান থেকে নেকলেস চুরি গেছে। দোকান থেকে নয়, বাড়ি থেকে। আপনি অজিত বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বাবুর বন্ধু? আগে হ্যাঁ, আপনি ব্যোমকেশকে যা বলতে চান সেটা আমাকে নিশ্চিন্তে বলতে পারেন। কিছুক্ষণ চুপ থাকার পর রসময় বললেন, দেখুন, যে নেকলেসটা চুরি গেছে তার দাম 57,000 টাকা। সন্দেহ হচ্ছে বাড়ির চাকর চুরি করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। পুলিশ অবশ্য খবর দিয়েছি, কিন্তু আমি ব্যোমকেশ বাবুকেই চাই। তিনি ছাড়া নেকলেস কেউ উদ্ধার করতে পারবে না। বেশ তো, আপনি আসুন না। আপনি আস্তে আস্তে ব্যোমকেশও বাথরুম থেকে বেরোবে। রসময় একটু কাতরভাবে বললেন, দেখুন, আমি বেতো রোগী, বেশি নড়াচড়া করতে পারি না। তার চেয়ে যদি আপনারা দয়া করে আসেন খুব ভালো হয়। যারা বিপদে পড়ে তারাই ব্যোমকেশের কাছে আসে, সে আগে কারো কাছে যায় না। আমি বললাম, বেশ, ব্যোমকেশকে বলে দেখি কি বলে। না না, বলা বলি নয়, নিশ্চয়ই আসবেন। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা বেশ। ধন্যবাদ ধন্যবাদ, এখনই আমি গাড়ি পাঠাচ্ছি। মিনিট কয়েক পর একটা ক্যাডিলাক গাড়ি দরজার সামনে এসে দাঁড়ালো। ব্যোমকেশ বাথরুম থেকে বের হলে সব কথা বললাম এবং জানলা দিয়ে গাড়িটাও দেখালাম। দেখে শুনে সে আপত্তি করলো না। আমরা ক্যাডিলাকে চড়ে যাত্রা শুরু করলাম। কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে রসময় সরকারের গোটা 5 সোনাদানা হিরো জওহরাতের দোকান আছে, কিন্তু তার বসত বাড়ি বউবাজারে। অল্পকালের মধ্যেই আমাদের গাড়ি তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। রসময় সরকারের বাড়িটি একটু সাবেকি ধরনের। একেবারে ফুটপাত থেকে 3 তলাতে উঠে গেছে। মাঝখানে উপরতলা ওঠার দ্বারমুক্ত সিঁড়ি, দুপাশে দোকানের সারি। গৃহস্বামী ওপরের 2 তলাতেই থাকেন। সিঁড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমাদের গাড়ি গিয়ে দাঁড়াতেই একটি যুবক বাইরে বেরিয়ে আসলো। শৌখিন
সুদর্শন চেহারা, বয়স 27 কিংবা 28 হবে। নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম মণিময় সরকার। বাবা ওপরে আপনাদের জন্য অপেক্ষা করছেন, আসুন। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। দোতলায় আছে রান্নাঘর, ভাড়ার ঘর, চাকরদের থাকবার জায়গা এবং তক্তাপোষ পাতা একটা বসবার ঘর। আমরা দোতলা থেকে 3 তলায় উঠে গেলাম। এই 3 তলাতেই গৃহস্বামী সপরিবারে বাস করেন। এই 3 তলাতে উঠলে গৃহস্বামীর আভিজাত্যের পরিচয় পাওয়া যায়। বিলাতি তালা লাগানো ভারী দরজায় রেশমি পর্দা, মেঝেই পুরু গালিচা। ড্রয়িং রুমটি দামি আসবাব দিয়ে সাজানো, গদি মোড়া দেয়ালে পারসিক ছবি আঁকা ট্র্যাপেস্ট্রি ইত্যাদি। উপস্থিত ঘরটি একটু অবিন্যস্ত। মণিময় আমাদের ঘরে নিয়ে গিয়ে বলল, বাবা, ব্যোমকেশ বাবুরা এসছেন। দেখলাম রসময় সরকার একটি চেয়ারে বসে ডান পা সামনের দিকে ছাড়িয়ে বসে আছেন এবং একটি বিবাহিতা যুবতী তার পায়ের কাছে বসে তার আঙুলের সেঁক দিচ্ছে। রসময় বাবুর বয়স অনুমান 50। ভারী গরনের শরীর, মাংসল মুখ এখনো বেশ শক্ত আছে। আমাদের দেখে তিনি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে আবার বসে পড়লেন। আমার ও ব্যোমকেশের দিকে একবার করে তাকিয়ে তিনি সবিনয়ে ব্যোমকেশকে বললেন, আসুন আসুন ব্যোমকেশ বাবু, আমি সব দিক দিয়েই বড় কাবু হয়ে পড়েছি। আপনারা এসেছেন, আমি বাঁচলাম। বসুন বসুন অজিত বাবু। আমি একটু আশ্চর্য হলাম। আমাদের মধ্যে যে কে ব্যোমকেশ তা প্রশ্ন না করেই তিনি বুঝে গেছেন। অবশ্য রসময় সরকার বিষয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই। আমরা সোফায় পাশাপাশি বসলাম। ব্যোমকেশ বলল, পায়ে বাদ ধরেছে দেখছি। পাতরোগটা মারাত্মক নয়, কিন্তু বড় কষ্টদায়ক। আর বলবেন না, আমার শরীর বেশ ভালোই, কিন্তু এই বাতে আমাকে পঙ্গু করে ফেলেছে। ছেলেবেলায় ফুটবল খেলতাম, ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে গিয়েছিল। এখন এমন দাঁড়িয়েছে, আকাশের এক কোণে রুমালের মতো একটি টুকরো মেঘ উঠলে বুড়ো আঙুলে চিড়ি মারতে থাকে। কিন্তু সে কথা যাক, বৌমা, এদের জন্য চা নিয়ে এসো। রসময় বাবুর বৌমা এতক্ষণ হেড মুখে বসে শ্বশুরের পায়ে সেঁক দিচ্ছিল। বেশ সুন্দরী মেয়ে, কিন্তু তার মুখেও পারিবারিক বিপদের ছায়া পড়েছে। সে ওরবার উপক্রম করতেই ব্যোমকেশ বলল, না না, চায়ের দরকার নেই, আমি চা খেয়ে বেরিয়েছি। উনি শ্বশুরের পদসেবা করছেন, করুন। রসময় বাবু একটু হাসলেন। বৌমা আবার বসেও পড়ল। আচ্ছা তবে থাক। মণি, সিগারেট নিয়ে এসো তো। মণিময় এতক্ষণ একটা চেয়ারের পিছনে দাঁড়িয়েছিল। সে চলে গেলে রসময় বৌমার দিকে সস্নেহে তাকিয়ে বলল, বড় লক্ষ্মী বৌমা আমার। গিন্নি ছোট ছেলেকে নিয়ে তীর্থ দর্শনে বেরিয়েছেন, এখন ওর হাতেই সংসার। অবশ্য ওকে দিয়ে পদসেবা আমি করাই না, কিন্তু চাকরটা। এই বলে রসময় থেমে গেলেন। তারপর গলার স্বর পাল্টে বললেন, বাজে কথা থাক, কাজের কথায় আসি। আপনি অনুগ্রহ করে এসেছেন, আপনার অমূল্য সময় আমি আর নষ্ট করব না। ব্যোমকেশ বাবু, কাল রাত্রে আমার বাড়িতে অঘটন ঘটে গেছে, যা কখনো হয়নি তাই হয়েছে। একটা হীরের নেকলেস। ব্যোমকেশ বলল, সব একেবারে গোড়া থেকে বলুন, সংক্ষেপ করবেন না। মনে করুন আমি কিছু জানি না। মণিময় একটা 555 মার্কা সিগারেটের টিন ঢাকনি ঘুরিয়ে খুলতে খুলতে ঘরে প্রবেশ করলো। টিন আমাদের সামনে রেখে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। আমরা সিগারেট ধরালাম। রসময় বলতে আরম্ভ করলেন, কলকাতা শহরে আমার 5টা জুয়েলারি দোকান আছে, বড় কারবার, বছরে প্রায় 30 লক্ষ টাকার কেনা বেচা। অনেক বিশ্বাসী প্রবীণ কর্মচারীও আছেন। আমার যখন শরীর ভালো থাকে আমি দেখাশোনা করি। 2 বছর থেকে মনিও যাতায়াত শুরু করেছে। কলকাতার বাইরে ভারতবর্ষের সর্বত্র আমাদের কাজ কারবার আছে। বোম্বাই, মাদ্রাজ, নয়াদিল্লি, যেখানে যত বড় জোহরে, সকলের সঙ্গে আমাদের লেনদেন। কখনো আমাদের কাছ থেকে তারা হিরে জহরত কেনে, কখনো আমরা তাদের কাছ থেকে কিনি। জহুরি ছাড়া সাধারণ খরিদ্দার তো আছেই। রাজারা থেকে ছাপোষা গৃহস্থ সবই আমাদের খদ্দের।
মাসখানেক আগে দিল্লি থেকে রামদাস চৌকসি নামে একজন বড় জহুরি আমার কাছে এলো। রাজস্থানের কোনো রাজবাড়িতে মেয়ের বিয়ে। তা প্রায় 10 লাখ টাকার গহনার ফরমাস পেয়েছে, কিন্তু সব গহনা সে নিজে গড়তে পারবে না। আমাকে দিয়ে একটা হীরের নেকলেস গড়িয়ে নিতে চায়। ডিজাইন দেখে হিরে বাছাই করে দাম কষা হলো। তা প্রায় 57,000 টাকা। 1 মাসের মধ্যে গয়না গড়ি দিল্লিতে রামদাসের কাছে পৌঁছে দিতে হবে। গয়না তৈরি হলো। আমার ইচ্ছে ছিল আমি নিজেই গিয়ে গয়নাটা দিল্লিতে পৌঁছে দিয়ে আসব, কিন্তু গত মঙ্গলবার থেকে আমার বাতের ব্যথা চাগার দিল। কি উপায়? অত দামি গয়না কর্মচারীদের হাতে পাঠাতে সাহস হয় না। শেষ পর্যন্ত ঠিক হলো মণিময় যাবে আমার বদলে। আজ ওর যাওয়ার কথা। আমি একদিন বাড়ি থেকে বেরোতেই পারিনি। মণিময় কাজকর্ম দেখছে। নেকলেসটা তৈরি হওয়ার পর বড় দোকানের সিন্ধুকে রাখা ছিল। কাল বিকেলবেলা মণি সেটা বাড়িতে নিয়ে এলো। এখন আমার বাড়ির কথা বলি। আমার স্ত্রী ছোট ছেলে হিরণময়কে নিয়ে তীর্থ করতে বেরিয়েছেন, অর্থাৎ দাক্ষিণাত্য বেড়াতে গেছেন। বাড়িতে আছি আমি, মণিময় আর বৌমা। দোতলায় থাকি 2 জন চাকর, বামন ড্রাইভার আর আমার খাস চাকর ভোলা। এই কজন নিয়ে বর্তমানে আমার সংসার। কাল বিকেলে মণি যখন নেকলেস নিয়ে বাড়ি এলো, আমি তখন এই চেয়ারে বসেছিলাম। আমার খাস চাকর ভোলা আমার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। মণি নেকলেসের কেস আমার হাতে দিয়ে বলল, এই নাও বাবা। আমি ভোলাকে ছুটি দিলাম, সে চলে গেল। তখন আমি কেস খুলে গয়নাটা পরীক্ষা করলাম। সব ঠিক আছে। তারপর বৌমাকে ডেকে বললাম, বৌমা কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে সেলাই করে দাও। বৌমা এক টুকরো কাপড় এনে এখানে বসে বসে সুঁচ সুতো দিয়ে সেলাই করে দিলেন। ব্যোমকেশ এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে সবকিছু শুনছিল। এখন মুখ তুলে বলল, মাফ করবেন, এই গয়নার বাক্সটা আকারে আয়তনে কত বড়? রহস্যময় বাবু একটু দ্বিধা পড়ে এদিক ওদিক চেয়ে বললেন, কত বড়? মোটেই বড় নয়, এই ধরুন। বাবাকে ইতস্তত করতে দেখে মণিময় বইয়ের শেলফ থেকে একটা বই এনে ব্যোমকেশের হাতে দিয়ে বলল, এই সাইজের বাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এই সাইজে। অবশ্য বাক্সটা কুমিরের চামড়ার, তার ভেতরে মগমলের খাঁচ কাটা ঘর। বুঝেছি। তারপর বলুন। রহস্যময় বাবু আবার বলতে আরম্ভ করলেন, তারপর মণি চা খেয়ে ক্লাবে চলে গেল। আমি গয়নার কেসটা হাতে করে আবার অফিস ঘরে গেলাম। পাশেই আমার অফিস ঘর। বাড়িতে বসে কাজকর্ম করার দরকার হলে ওখানেই বসেই করি। একটা সেক্রেটারিয়ের টেবিল আছে, তার দেরাজে দরকারি কাগজপত্র থাকে। আমি গয়নার কেস দেরাজে রেখে দিলাম। বাড়িতে একটা লোহার সিন্ধুক আছে বটে, কিন্তু গিন্নি তার চাবি নিয়ে চলে গেছে। আমার অন্যায় হয়েছিল, অত বেশি দামি জিনিস খোলা দেরাজে রাখা উচিত হয়নি, কিন্তু আমার বাড়ির যেরকম ব্যবস্থা তাতে আশঙ্কার কোনো কারণ ছিল না। চাকর বাকর দোতলায় থাকে, ডেকে না পাঠালে উপরে আসে না। অন্য লোকেরাও যাতায়াত নেই, তাই এখান থেকে গয়না চুরি যেতে পারে এ সম্ভাবনা মনেই আসে। রাত্রি আন্দাজ 9টার সময় আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। আমাদের খাওয়ার ব্যবস্থা অবশ্য দোতলায়, কিন্তু এই বাতের ব্যথা হয়ে বৌমা উপরেই আমার খাবার এনে দেয়। খাওয়া সেরে আমি একটা বই নিয়ে বসলাম। বৌমাও খেয়ে নিলে। মণি ক্লাব থেকে ফিরতে প্রায় দেরি হয়, তাই তার খাবার বৌমা শোবার ঘরে ঢাকা দিয়ে রাখলেন। 10টার সময় আমি ভোলাকে ডাকবার জন্যে ঘন্টি বাজালাম, তারপর শুতে গেলাম। আমার বেতো শরীর, শোবার পর হাত পা টিপে না দিলে ঘুম আসে না। ভোলাই রোজ টিপে দেয়, তারপর আমি ঘুমিয়ে পড়লে চলে যায়। ভোলা খুব কাজের চাকর, বছর 1.5 আমার কাছে আছে। জুতো বুরুশ করা, কাপড় জামা গিলে করা, ফাই ফরমাস খাটা, হাত পা টেপা, সব কাজও করে। কাল বৌমা যখন সদর দরজা খুলে দিল, ভোলা এসে আমার হাত পা টিপে দিতে লাগলো। আমি ক্রমে ক্রমে ঘুমিয়ে পড়লাম। তারপর সে কখন যে চলে গেছে আমি জানতে পারিনি।
হঠাৎ ঘুম ভাঙলো মনির ডাকে। ও আমার বিছানার উপর ঝুঁকে ডাকছে, বাবা, বাবা। আমি ধর্মড়িয়ে উঠে বললাম, কি রে? মনি বলল, নেকলেসটা কোথায় রেখেছেন? আমি বললাম, টেবিলের দেরাজে। কেন? কই, সেখানে নেই তো। আমি ছুটে গিয়ে দেরাজ খুললাম, নেকলেসের বাক্স নেই। সব দেরাজ হাঁটকালাম, কোথাও নেই। মনির অবস্থা বুঝতেই পারছেন। মনিকে জিজ্ঞাসা করলাম, তুই তুই এত রাতে কি করে জানলি? সে বলল, ব্যোমকেশ হাত তুলে রসময়কে চুপ করিয়ে মণিময়ের দিকে চেয়ে প্রশ্ন করল। রাত তখন কটা? মণিময় অত্যন্ত সংকুচিত হয়ে বলল, প্রায় 12টা। 12টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট হবে। রাত 12টার সময় কোনো কারণে আপনার সন্দেহ হয়েছিল যে নেকলেস চুরি গেছে। কি করে সন্দেহ হলো? সব কথা একটু খুলে বলুন। মণিময় যেন আরো সংকুচিত হয়ে পড়ল। বাবার দিকে আর চোখ করে একটু নিচু স্বরে বলতে আরম্ভ করলো, কাল আমার ক্লাব থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। ক্লাবে বিচ ড্রাইভ চলছে। আমি কোথায় ক্লাব? নাম কি? ক্লাবের নাম খেলাধুলো, খুব কাছেই। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। সব রকম ঘরোয়া খেলার ব্যবস্থা আছে, তাস, পাশা, পিং পং, বিলিয়ার্ড। কাল বিচ ড্রাইভ শেষ হতে হতে রাত হয়ে গেল। আপনি হেঁটে ক্লাবে যান? আগে হ্যাঁ, খুব কাছেই, তাই হেঁটেই যাই। কাল যখন ক্লাব থেকে বেরুলাম তখন 12:45, রাত নিশুতি। আমাদের বাড়ির সদর দরজার ঠিক সামনে একটা ল্যাম্প পোস্ট আছে। আমি যখন বাড়ির প্রায় 30-40 গজের মধ্যে এসেছি তখন দেখলাম আশপাশের সব দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা লোক ঠিক আমাদের দোরের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা বোধহয় আমার পায়ের শব্দ শুনতে পেয়েছিল। ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর চট করে বাড়িতে ঢুকে পড়ল। দূর থেকে দেখে মনে হলো ভোলা চাকর। কাছে এসে দেখলাম দরজা ভেজানো রয়েছে। অন্যদিন আমি 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ফিরি, কিন্তু সদর দরজা তার আগেই বন্ধ হয়ে যায়। আজ খোলা রয়েছে। আমার খটকা লাগলো। সদর দরজায় হুড়কো লাগিয়ে ওপরে উঠে গেলাম। দোতলায় চাকরেরা ঘুমাচ্ছে, কারো সারা শব্দ নেই। 3 তলায় উঠবার পর স্ত্রী এসে দরজা খুলে দিলেন। আপনি বোধহয় লক্ষ্য করেছেন 3 তলার দরজায় বিলাতি গা তালা লাগানো। ভিতর থেকে বন্ধ করে দিলে বিনা চাবিতে বাইরে থেকে খোলা যায় না। আমি স্ত্রীকে বললাম, বাড়ির সামনে একটা লোক দাঁড়িয়েছিল। উনি বললেন উনিও দেখেছেন। উনিও দেখেছেন? ব্যোমকেশ বৌমার দিকে ফিরে তাকালো। বৌমা বেশ লজ্জা পেল। তার মুখ উত্তপ্ত হয়ে উঠল। রসময় তাকে উৎসাহ দিয়ে বললেন, লজ্জা কি বৌমা? যা দেখেছো ব্যোমকেশকে বলো। বৌমা তখন লাজুক কণ্ঠে থেমে থেমে বলল, কাল রাত্রিরে আমি আমি ওর ক্লাব থেকে ফিরতে দেরি হচ্ছিল। আমি জানলার কাছে দাঁড়িয়েছিলুম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখলুম ঠিক আমাদের দরজার সামনের ফুটপাতের উপর কে একজন দাঁড়িয়ে রয়েছে। আমি ঝুঁকে দেখবার চেষ্টা করলুম, কিন্তু ভালো দেখতে পেলুম না। তারপরেই লোকটা অদৃশ্য হয়ে গেল। মনে হলো দরজায় ঢুকে পড়ল। সেই সময় দেখতে পেলুম উনি আসছেন। লোকটা যেন ওকে দেখেই ভিতরে ঢুকে পড়ল। তারপর আমি গিয়ে তেতলার দরজা খুলে দিলুম। উনি এলেন। লোকটাকে চিনতে পেরেছিলেন? না, ওপর থেকে তার মুখ দেখা যাচ্ছিল না, তবে মনে হয়েছিল চাকরদের মধ্যেই কেউ হবে। স্ত্রীর কথা শুনেই সন্দেহ আরো বেড়ে গেল। নেকলেসটা বিকেলবেলা এনেছি। সেটা বাবা নিশ্চয়ই টেবিলের দেরাজে রেখেছেন, কারণ সিন্দুকের চাবি নিয়ে মা চলে গেছেন। আমি চুপি চুপি বাবার অফিস ঘরে গেলাম। আলো জেলে দেরাজগুলো খুলে দেখলাম নেকলেসের কেস নেই। আরো যেখানে যেখানে রাখা সম্ভব সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। ভীষণ ভয় হলো। তখন বাবাকে ডেকে তুললাম। মণিময় চুপ করলে ব্যোমকেশ আরেকটি সিগারেট ধরালো। তারপর সপ্রশ্ন চোখে রসময়ের দিকে তাকালো। রসময় আবার কাহিনী শুরু করলেন। যখন নিঃসংশয়ে হয়ে বুঝলাম নেকলেস চুরি গেছে, তখন সব সন্দেহ পড়ল ভোলার উপর।
ভেবে দেখুন, আমার তেতালার সদর দরজায় ইয়ের লক লাগানো। ভেতর থেকে বাইরে যাওয়া সহজ, কিন্তু বাইরে থেকে ভেতরে আসা সহজ নয়। রাত্রি 10টার পর চাকরদের মধ্যে একমাত্র ভোলাই ভিতরে ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভোলা কখন উঠে গেছে জানি না, হয়তো সে 11:15টার সময় উঠে গেছে। দেরাজ থেকে নেকলেস নিয়ে চুপি চুপি বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। নিচে হয়তো তার ষাঁড়ের লোক ছিল। ব্যোমকেশ মণিময়কে জিজ্ঞেস করলো, আপনি একটা লোকই দেখেছিলেন? হ্যাঁ, দ্বিতীয় জনপ্রাণী সেখানে ছিল না। আপনি? আমিও একজনকেই দেখেছিলুম। আমি সারাক্ষণ নিচের দিকেই তাকিয়েছিলুম, আর কেউ থাকলে দেখতে পেতুম। ব্যোমকেশ কিছুক্ষণ সিগারেট টানলো, তারপর রসময়কে বলল, তারপর কি করলেন? তখন 12টা বেজে গেছে। বাপ বেটি পরামর্শ করে থানায় টেলিফোন করলাম। মণি নিচে নেমে গিয়ে সদর দরজার কাছে দাঁড়িয়ে রইল, যাতে বাড়ি থেকে কেউ বেরোতে না পারে। থানার বড় দারোগা অমরেশ বাবুর সঙ্গে আমার পরিচয় আছে, বিশিষ্ট ভদ্রলোক। ভাগ্যক্রমে তিনি থানায় উপস্থিত ছিলেন। ফোন পেয়ে তখনই তিনি 4 জন লোক নিয়ে এসে পড়লেন। প্রথমে দোতলার ঘরগুলো খানা তল্লাশ হলো। চাকরেরা সকলেই ঘুমোচ্ছিল, ভোলাও ছিল। পুলিশ তন্ন তন্ন করে তল্লাশ করলো, কিন্তু নেকলেস পাওয়া গেল। অমরেশ বাবু তখন তেতলা খানা তল্লাশ করলেন। বলা যায় না, চোর হয়তো নেকলেস চুরি করে এখানেও কোথাও লুকিয়ে রেখেছে, পরে তাক বুঝে সরাবে, কিন্তু এখানেও নেকলেস পাওয়া গেল না। অমরেশ বাবু তারপর ভোলাকে জেরা আরম্ভ করলেন। ভোলা স্বীকার করলো সে নিচেই নেমে গিয়েছিল। সে বলল, আন্দাজ 11টার সময় আমি ঘুমিয়ে পড়েছি দেখি সে দোতলায় নেমে যায়। অন্য চাকরেরা তখন ঘুমিয়ে পড়েছিল। ভোলাও শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। তখন সে খোলা হাওয়ার খোঁজে নিচে গিয়ে ফুটপাতে দাঁড়ালো। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি তা সে জানতো না। সে ফুটপাতে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পেল মণি আসছে। তখন সে তাড়াতাড়ি ফিরে এসে আবার শুয়ে পড়ল, কারণ রাতের চাকর বাকর দিন বাইরে যাওয়ার কড়া বারণ আছে। এই তার বয়ান। নেকলেসের কথা সে জানে না। অমরেশ বাবুর জেরায় আরো জানা গেল, ভোলার 2 ভাই কলকাতায় থাকে। মেচুয়া বাজারে তাদের বাসা। ভাইদের সঙ্গে ভোলার বিশেষ দরম মরম নেই, তবে হাতে কাজ না থাকলে মাঝে মাঝে তাদের বাসায় দেখা করতে যায়। অমরেশ বাবু যতক্ষণ ভোলাকে সওয়াল জবাব করছিলেন, ততক্ষণ তার সঙ্গীরা রাস্তার দুপাশে তল্লাশ করছিল। আনাচে কানাচে ডাস্টবিন সব খুঁজে দেখছিল। মণিও তাদের সঙ্গে ছিল, কিন্তু কিছুই পাওয়া গেল না। এইসব ব্যাপারে ভোর হয়ে গেল। অমরেশ বাবু দোতলায় একজন লোক রেখে চলে গেলেন। ভোলাকে বলে গেলেন, এ বাড়ি থেকে বেরুবার চেষ্টা করলেই গ্রেপ্তার করা হবে। তারপর যত বেলা বাড়তে লাগলো, ততই আমার মন অস্থির হয়ে উঠল। অমরেশ বাবু কাজের লোক, চেষ্টা ত্রুটি করবেন না, কিন্তু আমি আর স্থির থাকতে পারলাম না। ব্যোমকেশ বাবু, আপনাকে ফোন করলাম, আপনি আমার নেকলেস উদ্ধার করে দিন। আপনি ছাড়া এই কাজ আর কেউ পারবে না। আমার ওপর আপনার এত বিশ্বাস, আশা করি বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। আচ্ছা, ভোলা চাকর তো বাড়িতেই আছে? হ্যাঁ হ্যাঁ, দোতলার ঘরে আছে। তাকে একবার ডেকে পাঠালে 2-4টে প্রশ্ন করে দেখতাম। বেশ তো। মণিময় চলে গেল এবং কিছুক্ষণ পর ভোলাকে নিয়ে ফিরে আসলো। ভোলা চাকরের চেহারা সাধারণ চাকর শ্রেণীর চেহারার থেকে পৃথক নয়। এক জাতীয় মুখ আছে যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শীর্ণ ও অস্থিসার হয়ে পড়ে। উঁচু নাক, ছুচুলো চিবুক প্রাধান্য লাভ করে। ভোলার মুখ সেই জাতীয়। শরীরটাও বেউর বাঁশের মতো পাকানো। বয়স 40-এর কাছাকাছি। তার চোখের দৃষ্টিতে ভয়ের চিহ্ন মাত্র নেই, কিন্তু সংযত সতর্কতা আছে। ব্যোমকেশ তাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, তোমাকে 2-একটা প্রশ্ন করতে চাই। আজ্ঞে। নাম কি? ভোলানাথ দাস। দেশ কোথায়? মেদিনীপুর জেলায়। কলকাতায় কতদিন আছো? তা 15 বছর হবে। তোমার 2 ভাই কলকাতায় থাকে?
আগে হ্যাঁ, মেছো বাজারে বাসা নিয়ে একসঙ্গে থাকে। তুমি ভাইদের সঙ্গে থাকো না? আগে আমি যেখানেই চাকরি করি সেখানেই থাকি। ভাইদের সঙ্গে বনিবনাও আছে? আগে বিয়ে বনিবনাও নেই, তবে দাদারা লেখাপড়া জানা লোক, আমি মুখ্যু। তোমার দাদারা কি কাজ করে? বড়দা পোস্ট অফিসে কাজ করে আর মেজদা কর্পোরেশনে জমাদার। তুমি বিয়ে করনি? করেছিলাম, বউ মরে গেছে। এ বাড়িতে কতদিন কাজ করছো? 1.5 বছর। তার আগে কোথায় কাজ করেছো? অনেক জায়গায় কাজ করেছি। কি কাজ? আজেরি পাটেপ চাকরের কাজ, অন্য কাজ করার বিদ্যে আমার নেই। বিদ্যে না থাক, বুদ্ধি যথেষ্ট আছে, সে বিষয়ে সন্দেহ নেই। যে বুদ্ধি নিজেকে প্রচ্ছন্ন করে রাখতে পারে সেই বুদ্ধি। ব্যোমকেশ আবার আরম্ভ করলো। সকলে সন্দেহ করেন যে তুমি হীরের নেকলেস চুরি করেছো। কাল যখন মণিময়বাবু নেকলেসের বাক্স এনে রসময়বাবুকে দেন, তখন তুমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলে। একটা বাক্স এনে দিয়েছিলেন, এবার বাক্সে কি আছে আমি জানতাম না। কিছু আন্দাজ করতে পারোনি? রসময়বাবু যখন বাক্স খোলবার আগে তোমাকে চলে যেতে বললেন, তখনও কিছু আন্দাজ করনি? আগে না। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঁচকে চুপ করে থাকলো, তারপর হঠাৎ চোখ তুলে বলল, কাল সন্ধ্যের পর তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? এতক্ষণে ভোলার চোখে একটু উদ্বেগের চিহ্ন দেখা দিল, কিন্তু সে সহজ সুরেই বলল, আগে বেরিয়েছিলাম, একটা গামছা কেনবার ছিল, তাই বৌদিদির কাছে ছুটি নিয়ে বেরিয়েছিলাম। ব্যোমকেশ বৌমার দিকে তাকালো। বৌমাও ঘাড় নেড়ে সায় দিল। রসময়বাবুর মুখ দেখে মনে হলো তিনি এ খবর জানতেন না। মণিময়ও জানতো না, কারণ সে তার আগেই ক্লাবে চলে গেছিল। কিন্তু ব্যোমকেশ জানলো কি করে? অন্ধকারে ঢিল ছুড়ল। সে ভোলাকে জিজ্ঞেস করলো, কতক্ষণ বাইরে ছিলে? এই ঘন্টা খানেক। গামছা কিনতে 1 ঘন্টা লাগলো? আগে গামছা কিনে খানিক এদিক ওদিক ঘুরে বেরিয়েছিলাম। কারোর সঙ্গে দেখা করনি? আগে না। তোমার বন্ধু বান্ধব কেউ নেই? আগে চেনাশোনা 2-4 জন আছে, বন্ধু নেই। আচ্ছা যাক, কাল রাত্রে খাওয়া দাওয়ার পর তুমি রসময়বাবুর পার্টি বেরিয়েছিলে। আগে রোজ টিপে দিই। কাল কটা অবধি পার্টি বেরিয়েছিলে? ঘড়ি দেখিনি, তবে আন্দাজ 11টা হবে। তুমি যখন দোতলায় নেমে গেলে অন্য চাকরেরা জেগেছিল? আগে না, ঘুমিয়ে পড়েছিল। কেউ জেগেছিল না? কেউ না। ভারী আশ্চর্য। আচ্ছা যাই হোক, তুমি তারপর কি করলে? শুয়ে পড়লে? আগে হ্যাঁ। তবে রাত 12টার সময় রাস্তায় বেরিয়েছিলে কেন? অনেকক্ষণ শুয়ে শুয়ে ঘুম এলো না, তখন নিচে নেমে গেলাম। ভেবেছিলাম খোলা জায়গায় খানিক দাঁড়ালে ঘুম আসবে। কতক্ষণ ফুটপাতে দাঁড়িয়েছিলে? 2-3 মিনিটের বেশি নয়। দাদাবাবু যে ক্লাব থেকে ফেরেননি তা জানতাম না, দেখলাম তিনি আসছেন, তাই তাড়াতাড়ি চলে এলাম। সিঁড়ির দরজা বন্ধ করেছিলে? আগে দাদাবাবু আসছেন তাই বন্ধ করিনি। ব্যোমকেশ আর একবার ভোলার আপাদ মস্তক নিরীক্ষণ করলো। বোধ করি মনে মনে তার স্থির বুদ্ধির প্রশংসা করলো। তারপর শুকনো গলায় বলল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। ভোলা চলে গেল। সদর দরজা বন্ধ করার আওয়াজ আসলে রসময় জিজ্ঞাসু নেত্রে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, আপনার কি মনে হলো? ভারী হুঁশিয়ার লোক, তবে কাল সন্ধ্যাবেলা যে বেরিয়েছিল তা স্বীকার করেছে। তাতে প্রমাণ কি হয়? প্রমাণ কিছুই হয় না, তবে যদি ওর কেউ ষাঁড়ের লোক থাকে, চুরির আগে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছিল, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? তা বটে। ভোলা সম্বন্ধে আর বেশি আলোচনা হলো না। দরজায় টোকা পড়ায় মণিময় চলে গেল এবং অবিলম্বে পুলিশ দারোগার পোশাক পরা এক ভদ্রলোককে নিয়ে উপস্থিত হলো।
লম্বা চওড়া চেহারা, ব্যক্তিত্ববান পুরুষ। দারোগা অমরেশবাবু সন্দেহ নেই। রসময় উঠবার উপক্রম করে সবিনয়ে বললেন, এ কি অমরেশ বাবু, কি খবর? আপনি আবার এলেন যে? ভোলার ভাইদের বাসায় গিয়েছিলাম মশাই, খানা তল্লাশ করতে, কিন্তু এই সময় আমাদের উপর নজর পড়ায় তিনি থেমে গেলেন। রসময়বাবু অপ্রতিভভাবে পরিচয় করিয়ে দিলেন। ইন্সপেক্টর মন্ডল, ইনি মানে ব্যোমকেশ বক্সী, ওদের নাম শুনেছেন? আরে বিলক্ষণ, ব্যোমকেশ বক্সির নাম কে না শুনেছে মশাই। আপনি, আপনার নাম প্রমোদ বরাটের কাছেও শুনেছি মশাই। প্রমোদকে মনে আছে? ওই গোলাপ কলোনির ব্যাপারে তদন্ত করছিল। প্রমোদ আমার বিশেষ বন্ধু। হ্যাঁ, প্রমোদবাবুকে খুব মনে আছে, ভারী বুদ্ধিমান লোক। সে আপনার পরম ভক্ত। তার কাছে আপনার অদ্ভুত ক্ষমতার গল্প শুনেছি মশাই। তা আপনি ওই নেকলেস চুরির ব্যাপারে আছেন নাকি? বেশ 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 বেশ, আপনাকে পাওয়া তো ভাগ্যের কথা। প্রমোদের মুখে শুনেছি আপনার খ্যাতির লোভ নেই, কেবল সত্যান্বেষণ করেই আপনি সন্তুষ্ট। ইন্সপেক্টর মন্ডল, যার যা আছে সেটা চায় না, এটাই প্রকৃতির নিয়ম। এ ব্যাপারে খ্যাতি যদি কিছু প্রাপ্য হয় আপনিই পাবেন, আমি মজুরি পেলেই সন্তুষ্ট হব। মজুরি বলবেন না, মজুরি বলবেন না ব্যোমকেশ বাবু। সম্মান, দক্ষিণা, যদি আমার নেকলেস ফিরে পাই, আপনার সম্মান রাখতে আমি ত্রুটি করব না। সে যাক, আপনি ভোলার ভাইদের বাসা সার্চ করেছেন, কিন্তু কিছু পেলেন না? না মশাই, কিছুই পেলাম না। ওর ভাইরা কাজে বেরিয়েছিল, দুই বউ ঘরে ছিল, কিন্তু আতিপাতি করে খুঁজেও কিচ্ছুটি পাওয়া গেল না। তাহলে আপনার সন্দেহ ভোলা তার ভাইদের সঙ্গে সরকরে কাজ করেছে? তা ভাইদের বদলে অন্য কেউ হতেই পারে, কিন্তু শহরের লোক আছেই মশাই, নাইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? মণিময়বাবু এবং তার স্ত্রী কিন্তু অন্য লোক দেখেননি। ওরা যখন ভোলাকে দেখেছেন, না তার আগেই হয়তো শহরের লোক মাল নিয়ে সরে পড়েছে। মণিময়বাবুর স্ত্রী অনেকক্ষণ ধরে জানালায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন। সারের লোক এলে উনি তাকে দেখতে পেতেন নাকি? তা আপনার কি মনে হয়, ভোলার কাজ নয়? এখন কিছু মনে হচ্ছে না। তত্ত্ব তালাশ যা করবার সবই আপনি করেছেন, কিছুই বাকি রাখেননি। এখন শুধু একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, এখন উঠি, যদি ভেবে কিছু পাওয়া যায় আপনাদের জানাবো। বাড়িতে ফিরে আমি অত্যন্ত কৌতূহলভাবে ব্যোমকেশকে বললাম, তোমার সন্দেহটা কার উপর? ব্যোমকেশ পাঞ্জাবি খুলতে খুলতে বলল, 3 জনের ওপর। চমকে বললাম, 3 জন? 3 জন কারা? ভোলা, মণিময় এবং মণিময়ের স্ত্রী। এই বলে ব্যোমকেশ স্নান করতে চলে গেল। বসে বসে ভাবতে লাগলাম, সুযোগের দিক দিয়ে 3 জনকেই সন্দেহ করা যায়। রসময়ের দিরাজ থেকে নেকলেস সরানো 3 জনের পক্ষেই সম্ভব। আর মোটিভ, বড় মানুষের ছেলেদের সর্বদাই টাকার দরকার। মণিময় ক্লাবে গিয়ে তাস পাশা খেলে, নিশ্চয়ই বাজি রেখে খেলে, হয়তো অনেক টাকা দেনা হয়েছে, ভয়ে বাপের কাছে কিছু বলতে পারছে না। আর মণিময় স্ত্রী, মেয়েটিকে দেখতে শান্তশিষ্ট, কিন্তু তার মুখেও উদ্বেগের ব্যঞ্জনা প্রচ্ছন্ন রয়েছে। গয়নার প্রতি স্ত্রী জাতির লোভ অবস্থা বিশেষে দুর্নিবার হয়ে উঠতে পারে, কিন্তু চুরি যেই করুক, চোরাই মাল বেমালুম সরিয়ে ফেললো কি করে? সেদিন দুপুরবেলা ব্যোমকেশ আরাম কেদারায় লম্বা হয়ে সারাক্ষণ কড়িঘাটের দিকে চেয়ে কথাবার্তা বলল না। বিকেলে চা পানের পর হঠাৎ বলল, চলো একবার ঘুরে আসা যাক। কোথায় ঘুরবে? রসময়বাবুর বাড়ির সামনের ফুটপাতে। জায়গাটা ভালো করে দেখা হয়নি। পায়ে হেঁটে আমাদের বাড়ি থেকে রসময় বাবুর বাড়ির সামনে ফুটপাতে পৌঁছতে 20 মিনিট লাগলো। কাছাকাছি গিয়ে
ব্যোমকেশ এদিক ওদিক তাকাতে থাকলো। বাড়ির দরজার দুপাশে দোকানগুলি খোলা রয়েছে। একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান, একটি ঘড়ির দোকান এবং দুটি বস্ত্রালয়। সব দোকানেই খরিদ্দারের যাতায়াত। ফুটপাতে পথচারীর ভিড়। রসময়ের বাড়ির তেতলায় গোটা চারেক জানলা। তাদেরই একটা থেকে মণিময়ের বউ পথের দিকে চেয়েছিল। চোখ নামিয়ে দেখলাম ব্যোমকেশ হঠাৎ থেমে গেছে এবং এক দৃষ্টে রসময়ের সদর দরজার দিকে চেয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম দরজা খুলে মণিময় বাইরে বেরিয়ে আসে। তার পরিধানে ধুতি, গেঞ্জি, হাতে একখানা খামের চিঠি। সে দরজার বাইরে এসেই পাশে দেয়ালে গাঁথা পোস্ট বক্সে চিঠি ফেলে দিয়ে আবার ফিরে যাওয়ার উপক্রম করলো। এই যে মণিময় বাবু, কাকে চিঠি লিখলেন? ব্যোমকেশের কণ্ঠস্বরে মণিময় চমকে গেল। আমাদের দেখে সবিনয়ে বলল, এ কি, আপনারা? কিছু খবর আছে নাকি? আমার খবর পরে দেব। আপনি কাকে চিঠি লিখলেন? মাকে খবরটা দিলাম, তাড়াতাড়ি ফিরে আসতে লিখলাম। কিন্তু আজ আর চিঠিখানা যাবে না, ডাক বেরিয়ে গেছে। সেই কাল ভোরের ক্লিয়ারেন্সে যাবে। কিন্তু আপনি নিশ্চয়ই কিছু ভালো খবর পেয়েছেন, সত্যি বলুন না। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনও কিছু খবর পাইনি, কিন্তু এখন পেয়েছি। কি খবর? নেকলেসের সন্ধান পেয়েছেন? পেয়েছি। সব কথা পরে বলবো, এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে। একবারটি ওপরে আসবেন না? বাবা আপনার কাছ থেকে খবর পাবার জন্য অস্থির হয়ে রয়েছেন। না, জরুরি কাজটা আগে সারতে হবে। অজিত, তুমি বরঞ্চ ওপরে যাও। রসময় বাবুকে আমার পক্ষ থেকে বলে দিও কাল সকালে তিনি নেকলেস ফিরে পাবেন। আমি মণিময়ের সঙ্গে ওপরে গেলাম। রসময়বাবু বিলক্ষণ হতাশ হয়ে পড়েছিলেন। ব্যোমকেশের বার্তা শুনে বারবার উদ্বেগ ভরে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, সত্যি পাবো তো? ঠিক পাবো তো? আমি বললাম ব্যোমকেশকে কখনো মিথ্যে আশ্বাস দিতে শুনিনি। সে যখন বলেছে পাবেন তখন নিশ্চয়ই পাবেন। অতঃপর চা ও 555 নম্বর সিগারেট খেয়ে ক্যাডিলাকে চড়ে বাড়ি ফিরলাম। সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু ব্যোমকেশ তখনও ফেরেনি। আরো ঘন্টাখানেক পরে ফিরল। জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? থানায়, দারোগা অমরেশ বাবুর সঙ্গে দরকার ছিল। কি দরকার? ভীষণ দরকার। তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আমার কৌতূহল চরিতার্থ করার ইচ্ছে তার নেই দেখে আমি উঠে পড়লাম। খেতে বসলে সত্যবতী আমার মুখ লক্ষ্য করে বলল, মুখ গোমড়া কেন? বললাম, তোমার পতি দেবতাটি একটি কচ্ছপ। সত্যবতী মুখ টিপে হাসলো। এত জন্তু থাকতে কচ্ছপ কেন? কচ্ছপ? কচ্ছপ কথা কয় না। ব্যাপার বুঝে সত্যবতীর মুখ সহানুভূতিতে পূর্ণ হয়ে উঠল। সত্যি বাবু, কি যে রাগ হয়। আচ্ছা, আমাদের না হয় বুদ্ধি একটু কম, তাই বলে কৌতূহল তো কম নয়। তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো রাত্রি শেষে। অজিত, ওঠো ওঠো, এখনই বেরোতে হবে। তাড়াতাড়ি চা খেয়ে ব্যোমকেশের সঙ্গে বেরিয়ে পড়লাম। রাস্তার আলো তখনও নেভেনি। ঘুমন্ত নগরকে সহস্র চক্ষু মেলে পাহারা দিচ্ছে। আমরা যে কোথায় যাচ্ছি তখনও জানি না। কিছু দূর এগিয়ে যাবার পর বুঝলাম রসময় বাবুর বাড়ির দিকে যাচ্ছি। জিজ্ঞাসা করলাম, শেষ রাতে রসময় বাবুর সঙ্গে কি দরকার? রসময় বাবুর সঙ্গে দরকার নেই। তবে শেষ রাতে বেরোবার দরকার কি ছিল? ছিল, জানোই তো, ওস্তাদের মার শেষ রাত্রে। সোজা কথা বলবে না কেবল হেঁয়ালি করবে? ব্যোমকেশ মুচকি এসে বলল, রসময় বাবুর বাড়ির দেওয়ালে যে ডাক বাক্স আছে তার প্রথম ক্লিয়ারেন্সের সময় হচ্ছে 5টা। আজ যখন ডাক বাক্স খোলা হবে তখন সেখানে উপস্থিত থাকতে চাই। মাথার মধ্যে দপ দপ করে বাতিটা জ্বলে উঠল, কিন্তু অন্ধকার সম্পূর্ণ দূর হলো না। বললাম, তাহলে? ধৈর্য মানো সখা, ধৈর্য মানো। কয়েকটা অলিগলির ভিতর দিয়ে যাবার পর আমরা রসময় বাবুর বাড়ির সামনে এলাম। গলি যেখানে বড় রাস্তায় মিলেছে সেখানে দুটো লোক আড়াল করে দাঁড়িয়েছিল। ব্যোমকেশ তাদের সঙ্গে ফিস ফিস করে কথা বলল। তারপর আমরাও গলির মুখে আড়াল করে দাঁড়ালাম। হাত ঘড়িতে দেখলাম
5টা বাজতে 10 মিনিট। এখনো রাস্তায় লোক চলাচল আরম্ভ হয়নি। মাঝে মাঝে সবজি বোঝাই ট্রাক গুরুগম্ভীর শব্দে চলে যাচ্ছে। রসময় বাবুর বাড়ির ভিতর তখনও অন্ধকার। সামনে ল্যাম্পপোস্ট বন্ধ সদর দরজার উপর আলো ফেলছে। দরজার পাশে দেয়ালে গাঁথা ডাক বাক্স লাল রং অসংখ্য ইস্তেহারে চাপা পড়ে গেছে। ওটা যে ডাক বাক্স তা সহজে নজর পড়ে না। এক একটা করে মিনিট কাটছে। চলে যাওয়া মিনিটগুলোর আওয়াজ নিজের হৃদস্পন্দনে শুনতে পাচ্ছি। 5টা বাজলো। শরীরের স্নায়ুপেশি শক্ত হয়ে উঠল। লোকটা কখন নিঃশব্দে ডাক বাক্সের সামনে এসে দাঁড়িয়েছে, যেন ভৌতিক আবির্ভাব। গায়ে খাকি পোশাক, কাঁধে দুটো বড় বড় ঝোলা দুটো ফুটপাতে নামিয়ে সে পকেট থেকে চাবির গোছা বের করলো। তারপর ডাক বাক্সের তালা খুলতে আরম্ভ করলো। ব্যোমকেশ হাত নেড়ে ইশারা করলো। আমরা শিকারীর মতো এগিয়ে গেলাম। গলির মুখ থেকে বার হয়ে দেখলাম রাস্তার দুদিক থেকে আরো 2 জোড়া লোক আমাদের মতোই ডাক বাক্সের দিকে এগিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে পুলিশের লোক, কিন্তু গায়ে ইউনিফর্ম নেই। লোকটা ডাক বাক্সের কবাট খুলছে। আমরা গিয়ে তাকে ঘিরে ধরলাম। সে খোলা কবাট পিঠ দিয়ে আড়াল করে ভয়ার্ত স্বরে বলল, কে, কি চাই? ব্যোমকেশ কড়া সুরে বলল, তোমার নাম ভূতনাথ দাস, তুমি ভোলার বড় ভাই। ভূতনাথ দাসের মুখখানা ভয়ে শীর্ণ বিকৃত হয়ে গেল। চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসার উপক্রম করলো। সে থর থর কম্পিত কণ্ঠে বলল, কে কে আপনারা? অমরেশবাবু হুঙ্কার দিয়ে বললেন, আমরা পুলিশ। অমরেশবাবু যে দলের মধ্যে আছেন তা প্রথম লক্ষ্য করলাম। তিনি সামনে এসে দৃঢ়ভাবে ভূতনাথের কাঁধে হাত রাখলেন। অনুভব করলাম একটি নাটকীয় ভঙ্গিতে ভূতনাথকে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে। চেষ্টা ফলপ্রসূ হলো। ভূতনাথ একেবারে দিশেহারা হয়ে গেল। হঠাৎ উগ্র তারস্বরে কেঁদে উঠল, ওরে ভোলা, তুই আমার কি সর্বনাশ করলি রে? আমার চাকরি যাবে, আমি জেলে যাবো রে ভোলা। সে থামতেই অমরেশবাবু তার কাঁধে একটা ঝাঁকানি দিয়ে বললেন, কোথায় রেখেছো চোরাইবাল? বের করো, বের করে দাও বলছি। ভূতনাথ অমরেশবাবুর পায়ের উপর উপুর হয়ে পড়ল। হুজুর, ও পাপ জিনিস, আমি শুইনি। ও ডাক বাক্সের মধ্যেই আছে। কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। পরশু মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত নেকলেস রসময় বাবুর বাড়ির দেওয়ালে গাঁথা ডাক বাক্সের মধ্যেই আছে। অমরেশবাবু বললেন, বের করে আনো। ভূতনাথ উঠে ডাক বাক্সের দিকে তাকালো। ডাক বাক্সে অনেক চিঠি জমা হয়েছিল। তার ভিতর হাত ঢুকিয়ে বাক্সের পিছন দিকের কোণ থেকে একটা পার্সেল বের করে আনলো। সাদা কাপড়ে সেলাই করা ব্রাউন 16 পেজি বইয়ের মতো আকার আয়তন। ভূতনাথ সেটি অমরেশবাবুর হাতে দিয়ে কাতস্বরে বলল, এই নিন বাবু, ধর্ম জানে এর ভেতর কি আছে, আমি চোখেও দেখিনি। এই সময় রসময়ের সদর দরজা খুলে গেল। লাঠিতে ভর দিয়ে রসময় এবং তার পিছনে মণিময় ও তার বৌমা। সকলের সদ্য ঘুম ভাঙা চোখে সবিস্ময় উদ্বেগ। রসময় বললেন, অমরেশ বাবু, ব্যোমকেশ বাবু, কি হয়েছে? আমার নেকলেস? ব্যোমকেশ অমরেশবাবুর হাত থেকে প্যাকেটটি নিয়ে রসময়ের হাতে দিল। এই নিন আপনার নেকলেস, খুলে দেখুন। বেলা আন্দাজ 9:30টার সময় আমরা দুজনে আমাদের বসার ঘরে চৌকির ওপর মুখোমুখি বসেছিলাম। নেকলেস পর্বের অন্ত্যেষ্টিক্রিয়া চলছে। ব্যোমকেশ বলল, অনর্থক হয়রানি। ডাক বাক্সটা ডোরের পাশেই আছে। এটা যদি প্রথমে নজরে পড়তো তাহলে 5 মিনিটের মধ্যে সব নিষ্পত্তি হয়ে যেত। কলকাতা শহরে দেয়ালে গাঁথা অসংখ্য ডাক বাক্স আছে, কিন্তু হঠাৎ করে চোখে পড়ে না। ডাকবাক্সের রাঙা গায়ে ইশতেহারের কাগজ জুড়ে তাকে প্রায় অদৃশ্য করে তুলেছে। যারা জানে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা জানে না তাদের পক্ষে খুঁজে বার করা মুশকিল। প্রথম যখন নেকলেস চুরির বয়ান শুনলাম তখন 3 জনের ওপর সন্দেহ হলো, ভোলা, মণিময় এবং মণিময়ের স্ত্রী। এদের মধ্যে একজন চোর, কিংবা এমনও হতে পারে যে এই 3 জনের মধ্যে 2 জন সর করে চুরি করেছে।
মণিময় এবং ভোলার মধ্যে শর্ট থাকতে পারে, আবার স্বামী স্ত্রীর মধ্যে শর্ট থাকতে পারে। ভোলা এবং মণিময়ের স্ত্রীর মধ্যে সাজস থাকার সম্ভাবনাটা বাদ দেয়া যায়, কিন্তু চুরি যেই করুক, চোরাই মাল গেল কোথায়? চুরি জানাজানি হবার 1 ঘন্টার মধ্যে পুলিশ এসে বাড়ির দোতলা 3 তলা খানা তল্লাশ করেছিল, কিন্তু বাড়িতে মাল পাওয়া গেল না। একমাত্র ভোলাই দুপুর রাত্রে রাস্তায় নেমেছিল, কিন্তু সে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, দূরে যায়নি। অন্য কোনো লোকের সঙ্গে তার দেখাও হয়নি। ভোলা যদি চুরি করে থাকে, তবে সে নেকলেস নিয়ে করল কি? মণিময় এবং তার স্ত্রীর সম্পর্কে এই একই প্রশ্ন, তারা গয়নাটা কোথায় লুকিয়ে রাখলো? 3 জনের ওপর সন্দেহ হলেও প্রধান সন্দেহভাজন ব্যক্তি অবশ্যই ভোলা। মণিময় যখন নেকলেস এনে বাবাকে দিল, তখন সে উপস্থিত ছিল। কেসের মধ্যে দামি গয়না আছে তা অনুমান করা তার পক্ষে শক্ত নয়। সন্ধ্যের সময় সে গামছা কেনার ছুতো করে বাইরে গিয়েছিল, এইটাই তার সবচেয়ে সন্দেহজনক কাজ। সে যদি বাইরের লোকের সঙ্গে সাজস করে চুরির মতলব করে থাকে, তবে সহকারীকে খবর দিতে যাওয়া তার পক্ষে স্বাভাবিক। কিন্তু সে গয়না চুরি করে সহকারীকে দিল কি করে? তারপর ধরো মণিময়ের কথা। মনে করো মণিময় আর তার স্ত্রীর মধ্যে সাজস ছিল। মনে করো রাত্রি 11টার সময় মণিময় ক্লাব থেকে বাড়ি এসেছিল, বাপের দেরাজ থেকে গয়না চুরি করে আবার বেরিয়ে গিয়েছিল। তারপর গয়নাটা কোথাও লুকিয়ে রেখে 11:15টার সময় বাড়ি ফিরে এসেছিল। অসম্ভব নয়, কিন্তু তা যদি হয়, তাহলে ভোলা কি জানতে পারতো না? জানতে পারলে সে কি চুপ করে থাকতো? এই সময় সত্যবতী চা নিয়ে প্রবেশ করলো এবং আমাদের সামনে চা রেখে হাসি হাসি মুখে বলল, এই যে কচ্ছপের মুখে বুলি ফুটেছে দেখছি। ব্যোমকেশ কটমট করে তাকালো, কিন্তু সত্যবতী তার এই দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, বলছো বলো, এখন আমার হাত জোড়া, পরে কিন্তু আবার বলতে হবে। এই বলে সে চলে গেল। আমরা কিছুক্ষণ নীরবে বসে চা খেলাম। কচ্ছপের উপমাটা ব্যোমকেশের পছন্দ হয়নি, তা বুঝতে কষ্ট হলো না। মনে বেশ আমোদ অনুভব করলাম। এবার সুবিধে হলেই তাকে কচ্ছপ বলবো। কিছুক্ষণ পরে সে আবার বলতে আরম্ভ করলো। মণিময় আর বউয়ের ওপর যে সন্দেহ হয়েছিল, সেটা স্রেফ সুযোগের কথা ভেবে, মোটিভের কথা তখনও ভাবিনি। মণিময়ের মোটা টাকার দরকার হতে পারে, তার বউয়ের গয়নার প্রতি লোভ থাকতে পারে, কিন্তু ওদের পারিবারিক জীবন যতটা দেখলাম, তাতে চুরি করার দরকার আছে বলে মনে হয় না। রসময়বাবু স্নেহময় পিতা, স্নেহময় শ্বশুর, ছেলে এবং পুত্রবধূকে তার অদেয় কিছুই নেই। যা চাইলেই পাওয়া যায় তা কেউ চুরি করে না। ভোলার কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। সুযোগ এবং মোটিভ দুই তার পুরো মাত্রায় আছে। লোকটা ভারী ধূর্ত আর স্থির বুদ্ধি। হয়তো চাকরিতে ঢুকে অবধি সে চুরির মতলব বাঁচছিল এবং মনে মনে প্ল্যান ঠিক করে রেখেছিল। কাল বিকেলবেলা মস্ত দাঁও মারবার সুযোগ জুটে গেল। বাড়িতে দামি গয়না এসেছে, কিন্তু গিন্নি সিন্দুকের চাবি নিয়ে তীর্থ করতে চলে গেছেন। ভোলার সাজস ছিল তার বড় ভাই ভূতনাথের সঙ্গে। ভেবে দেখো কেমন যোগাযোগ। ভূতনাথ পোস্ট অফিসে কাজ করে। তার কাজ হচ্ছে রাস্তার ধারের ডাকবাক্স থেকে চিঠি নিয়ে ঝোলায় ভরে পোস্ট অফিসে পৌঁছে দেয়া। হালফিল বউবাজার এলাকায় তার কাজ। সকাল বিকেল দুপুরে 3 বার এসে সে ডাকবাক্স পরিষ্কার করে নিয়ে যায়। ভোলা গামছা কেনার ছুতো করে ভূতনাথের কাছে গেল। তাকে বলে এলো সকালবেলা ডাক পরিষ্কার করতে গিয়ে সে ওই ডাকবাক্সটার মধ্যে একটা প্যাকেট পাবে, সেটা যেন সে নিয়ে না যায়, ডাকবাক্সটি রেখে দেয়। তারপর পুলিশের হাঙ্গামা কেটে যাওয়ার পর সেটা বাড়ি নিয়ে যাবে। সাধারণ ডাকবাক্সে প্যাকেট কেউ ফেলে না, তাই প্যাকেট চিনতে কোনো কষ্ট নেই। বিশেষত এই প্যাকেটে সম্ভবত ঠিকানা লেখা থাকবে না। ভূতনাথ লোকটা ভালো মানুষ গোছের, কিন্তু সে লোভে পড়ে গেল, আর লোভে পাপ, পাপে মৃত্যু। চাকরি তো যাবেই, সম্ভবত শ্রীঘর বাসও হবে। কাল বিকেল পর্যন্ত আমি অন্ধকারে হাতড়াচ্ছিলাম। তারপর যেই দেখলাম মণিময় ডাকবাক্সে চিঠি ফেলছে, অমনি সব পরিষ্কার হয়ে গেল।
ভোলা বলেছিল তার এক ভাই পোস্ট অফিসে চাকরি করে। কে চোর, কি চুরি করেছে, চোরাই মাল কোথায় আছে, কিছুই অজানা রইল না। ভোলা সিঁড়ি দিয়ে নেমে টুক করে প্যাকেটটা ডাকবাক্সে ফেলে আবার উপরে উঠে গিয়েছিল। হয়তো দরজার সামনে মিনিটখানেক দাঁড়িয়েছিল হাঁপ নেবার জন্য। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি এবং মণিময়ের বউ যে জানালায় দাঁড়িয়ে স্বামীর পথ চেয়ে আছে তা সে জানত না। আমি যখন ব্যাপার বুঝতে পারলাম তখন শটান অমরেশবাবুর কাছে গেলাম। ভোলার দাদা ভূতনাথ কি কাজ করে পোস্ট অফিসে খবর নিয়ে জানা গেল। তখন বাকি রইল শুধু আসামিদের ফাঁদ পেতে ধরা এবং স্বীকারোক্তি আদায় করা। দরজায় ঠক ঠক শব্দ শুনে দরজা খুললাম। মণিময় দাঁড়িয়ে আছে, হাসি মুখে বলল, নমস্কার, বাবা পাঠালেন। ব্যোমকেশ ভিতর থেকে বলল, আসুন মণিমাবাবু। মণিময় ভিতরে এসে বসলো। পকেট থেকে একটা ছোট্ট নীল মখমলের কোটো নিয়ে ব্যোমকেশের সামনে রাখলো। বাবা এটি আপনার জন্য পাঠালেন, তিনি নিজেই আসতেন, কিন্তু তার পা। না না, উপযুক্ত ছেলে থাকতে তিনি বুড়ো মানুষ আসবেন কেন? তা নেকলেস পেয়ে তিনি খুশি হয়েছেন? সে আর বলতে, তিনি আমাকে বলতে বলেছেন এই সামান্য জিনিসটা আপনার প্রতিভার উপযুক্ত নয়, তবু আপনাকে নিতে হবে। কি সামান্য জিনিস? ব্যোমকেশ কোটোটি খুলল। একটা মোটরের মতো হিরে ঝকঝক করে উঠল। হিরের আংটি? ব্যোমকেশ আংটিটা সসম্ভ্রম চোখে নিরীক্ষণ করে বলল, ধন্যবাদ। আপনার বাবাকে বলবেন আংটি আমি নিলাম। এটাকে দেখে মনে হচ্ছে আমি এর উপযুক্ত নই। আরে চললেন নাকি? চা খেয়ে যাবেন না? আজ একটু তাড়া আছে, দুপুরে প্লেনে দিল্লি যেতে হবে, ফিরে এসে আর একদিন আসবো, তখন চা খাবো। মণিময় চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গে ভিতর থেকে সত্যবতী প্রবেশ করল। বোধহয় পর্দার আড়ালেই ছিল। ললিত কণ্ঠে বলল, দেখি দেখি কি পেলে? ব্যোমকেশ আংটির কোটো লুকিয়ে ফেলার তালে ছিল। আমি কেড়ে নিয়ে সত্যবতীকে দিলাম। বললাম, এই নাও। এটা ব্যোমকেশের প্রতিভার উপযুক্ত নয় এবং ব্যোমকেশ এর উপযুক্ত নয়, সুতরাং এটা তোমার। আরে আরে আরে, এ কি? আংটি দেখে সত্যবতীর চোখ আনন্দে বিস্ফারিত হলো। ও মা, হিরের আংটি! ভীষণ দামি আংটি। হিরেটারই দাম 1000 খানেক। কেমন মানিয়েছে বলো দেখি? ওই যা, মাছের ঝোল চড়িয়ে এসেছি, এতক্ষণে বোধহয় পুড়ে ঝুড়ে শেষ হয়ে গেল। সত্যবতী আংটি পরেই চলে গেল। ব্যোমকেশ তক্তা বসে এলিয়ে গভীর নিঃশ্বাস মোচন করে বলল, গহনা কর্মণ গতি। বললাম, ঠিক কথা, এবং গহনার গতি গৃহিণীর দিকে। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী মণিমণ্ডন। বিভিন্ন চরিত্রে শুনলেন রসময় মনোহর, মণিময় স্ত্রী স্নেহা, ভোলা অভিক, অমরেশবাবু সৌমেন, ভূতনাথ শুভম, সত্যবতী দিশা, অজিত সুদীপ আর ব্যোমকেশের ভূমিকায় তন্ময়। মণিময় ও গল্পের সূত্রধর আমি সৌভিক। পরিবেশনায় বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটা এখনই প্রেস করুন। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।